অবশেষে শেখ হাসিনা এবং সেনাপ্রধানের মাস্টার প্ল্যান সফল। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদে, যে কোনো মুহূর্তে আঘাত আনবে আওয়ামী লীগ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না। হাজার হাজার চিন্তায় উপহার দিচ্ছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন, অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই। যদি সুদখোর মহাজন সে বাংলাদেশকে একটা ময়লার ভাগাড়ে পরিণত করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বলা ভালো, পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে। তিনি এমন পুরাতন ভাঙা রেকর্ড নতুন করে বাজানো শুরু করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন ডক্টর ইউনূসের উপর। এইদিকে উপদেষ্টারাও কঠিন বিপদের মুখে পড়ে গেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এইদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতেছেন, ফিরে আসতেছেন। অপরদিকে সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরে আসার জন্য সহায়তা করতেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে রয়েছে সমস্ত চাঞ্চল্যকর তথ্য, আপনাদের দেখার জন্য অনুরোধ করলাম। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই তরুণীর মুখে যে ভাষাটা শুনলেন, চোখে যে ভাষাটা আপনারা দেখলেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা তরুণীর মুখের ভাষা, মনের ভাষা। তারা প্রত্যেকেই চেয়েছিল একটা নতুন বাংলাদেশ হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা সমতার বাংলাদেশ হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আন্তর্জাতিক সুদখোর মহাজন সে বাংলাদেশকে একটা ময়লার ভাগাড়ে পরিণত করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায়। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কোনো একটা দৈব শক্তি এসে বাংলাদেশকে এই কালো ছায়া থেকে মুক্ত করুক। বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশা করে কোনো একটা আলাদিনের চেরাগ ঘষা দিয়ে যদি ইউনূস দত্তকে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা যেত, সেটা এখন তারা মনে প্রাণে প্রত্যাশা করে, মনে প্রাণে চায়। প্রিয় দর্শক, 12 জুন 2025 সাল আপনাদের নিশ্চয়ই মনে আছে, এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট ড্রিমলাইনার ক্র্যাশ করে আহমেদাবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সময়ে দিল্লিতে অবস্থান করছিলেন এবং তিনি দিল্লি থেকে মোদীজি আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন সেই ক্র্যাশ হওয়া লোকজনদেরকে দেখতে, তাদের পরিবারের হতাহতের খোঁজ খবর নিতে, তাদের সাথে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন। ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম বৃহৎ গণতন্ত্র ভারতবর্ষের 150 কোটির প্রধানমন্ত্রী যদি আহমেদাবাদে এয়ারক্রাফট দুর্ঘটনার কারণে আহত নিহতদের পরিবারের সাথে কথা বলতে যায়, তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক সুদখোর মহাজন তিনি কি এমন বড় দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তিনি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত হওয়া শিক্ষার্থী, তাদের লাশ এবং তাদের পরিবারের সাথে 2 মিনিট কথা বলার জন্য যমুনা থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে উত্তরাতে যাইতে পারলো না? এই প্রশ্নের উত্তর কে দেবে? এরা কত বড় বদমাইশ, এরা কত বড় বেহায়া, কত বড় বাটপার, কত বড় পিশাচ, নরপিশাচ। গতকাল সচিবালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। যদিও আজকে শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করতে রাজি না, যদি সরকার বলে সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন। আরেক নির্লজ্জ বেহায়া। তো গতকালকে ইস্যু ধরে ছাত্রলীগ সেই বিক্ষোভ সমাবেশে ঢুকে গেছে, কিংবা আওয়ামী লীগ ঢুকে গেছে, এ ধরনের একটা বিবৃতি দিয়ে এই ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস, তার যমুনা বাসভবনে 4টা দলের সাথে রাজনৈতিক বৈঠক করে। এবং এখানে 4টা বৃহৎ রাজনৈতিক দল, নাম শুনবেন। বিএনপিটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। এনসিপি, যে দলের নিবন্ধন নাই, যে দলের কোনো প্রকার কোনো কিছু নাই, মানে একটা ভবঘুরে একটা শূন্যের উপর সৃষ্টি একটা দল, এই দল নাকি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, এই দলের সাথে মিটিং করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, ছবিতে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা গিয়েছিল, তাদের প্রত্যেকের গলায় এসএসএফ কার্ড রয়েছে, নিরাপত্তার কার্ড এটাকে বলা হয়। কিন্তু এনসিপির যে 2 বাটপার আখতার এবং নাহিদের গলায় দেখেন কোনো প্রকার কার্ড নাই। তার মানে আলটিমেটলি বুঝে নেওয়া যাচ্ছে যে এনসিপি সরকারি দল। এটাই তো প্রকাশ করে, কারণ সরকারি দলের গলায় তো কার্ড থাকবে না, স্বাভাবিক। এই ব্রিফিং এ আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার জন্য রাজনৈতিক দলের নেতারা বলেছে। পাশাপাশি ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে সংক্ষিপ্ত আকারে, আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফেসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এতগুলা শিক্ষার্থী মারা গেল, এতগুলা ছেলে মেয়ে, নিষ্পাপ শিশু হাসপাতালে বেডে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, অথচ এই বাচ্চারা যমুনাতে বৈঠক করে দাঁত বের করে হাসে। ডক্টর ইউনূসের এই ভিডিও দেখার পর লিটারালি আমার মনে হয়েছে এই আসলে একটা শয়তান, একটা মানুষরূপী ইবলিস ডক্টর মোহাম্মদ ইউনূস। তার হাসিটা দেখেন আপনারা। হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা ব্যবস্থা করা বাদ দিয়ে, তাদের খোঁজ খবর না নিয়ে, তাদের সাথে সাক্ষাৎ না করে 2 মিনিটের জন্য বাংলাদেশের সাবেক যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল, খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যেকে এরকম ট্র্যাজেডি হইলে পরে সেখানে যাইতো, গিয়ে সিঙ্গেলি গিয়ে দেখা করতে, কথা বলতো। কিন্তু এই মহাজন, এ বাটপার, সে তো যাবে না, উল্টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চায়। এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে, এরা নাকি বাংলাদেশকে সমতার বাংলাদেশ বিনির্মাণ করবে। গতকালকে যে বৈঠক ছিল 4 দলের সাথে, বৈঠক শেষে আসিফ নজরুল
একটা বয়ান ছেড়ে দিয়েছেন। বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন। তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি। যতগুলো দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এই ধারণা আমাদের করা উচিত না, এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। মানে এন্ড অফ দ্য ডে দেশ ভুলাই যাক, দেশ মায়ের ভুলে চলে যাক, কিন্তু ফেসিবাদ বিরোধী ঐক্য এক থাকতে হবে। অর্থাৎ তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছে, আওয়ামী লীগ যেন কিছু না করতে পারে। আরে ভাই, একটা দেশের মধ্যে এরকম একটা ট্র্যাজেডি হয়েছে, এরকম সাধারণ শিক্ষার্থী, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাদের বাবা মা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, তাদের মধ্যে একটা বিভীষিকাময় পরিস্থিতি। এই সময় দেশের সেই বাচ্চাদেরকে খুঁজে বের না করে লাশ গুম করার জন্য পাগল হয়ে গেছে সরকার। এবং এই যে সেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে, সেই ক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে গণহারে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে। ইউনূস যখনই বিপদে পড়ে, যখনই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আগায়, যখনই মাইনকার চিপাই পড়ে, যখনই ফাটা বাসের চিপাই পড়ে, তখনই বিএনপি সহ আর বাদবাকি যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানায়। এবং সেই ধারাবাহিকতায় আজকে আবার আরো 10 দলকে আমন্ত্রণ জানাইছে। মানে ছাগলের 6 নম্বর বাচ্চা, যাদের কোনো 1% সমর্থক বাংলাদেশের রাজনীতিতে নাই, তাদেরকে আমন্ত্রণ জানায়, তাদের সাথে বৈঠক করে কফি খায়, জুস খায়, নানাবিধ কর্মকাণ্ড। কিন্তু হসপিটালে কিংবা মাইলস্টোন কলেজে যাওয়ার জন্য 1 মিনিট সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের হয় না। বাংলাদেশের বুধাই জনগণ, আপনারা কি এখনো বুঝতেছেন না যে একটা বাটপার, একটা ভণ্ড, একটা পাপেট? এখনো কি আপনাদের বুঝার কি অবশিষ্ট কোনো কিছু আছে, নাকি আমাদের আরো বুঝাইতে হবে? ক্ষুব্ধ মানুষ এমনিতে হয় না। লেসকাটা শেলের দল বিএনপি, সেই বিএনপির ক্যাপ্টেন রাজাকার শাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ ফুটে সত্যি কথা বলে ফেলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করে কালকে একটু ডেকেছিলেন। উনি ডাকেন মাঝে মাঝে, যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, তখন তারা আমাদেরকে ডাকেন। এদেরকে আসলে কিছু বলার নাই, এরা তো মানুষ না, এরা হচ্ছে মানুষরূপী পিশাচ, এরা হচ্ছে মানুষরূপী হায়ানা। এখন পর্যন্ত লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে পারেনি, প্রকাশ করতে দেওয়া হয়নি। মাইলস্টোন কলেজের একাধিক কর্মচারী কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে মাইলস্টোন কলেজের যে সিসি ফুটেজ ছিল সেটা সেনাবাহিনী হাতিয়ে নিয়ে চলে গেছে, সেটা প্রকাশ করতে দিচ্ছে না। কারণ সিসি ফুটেজ প্রকাশ করলে সত্যটা বের হয়ে আসবে। এবং বিমানের যে ব্ল্যাক বক্স থাকে, যেখান থেকে সব ধরনের তথ্য পাওয়া যায়, সেটাও প্রকাশ করা হচ্ছে না। কেন এই গোপনীয়তা? কেন এই লাশ গোপনের ষড়যন্ত্র? আইএসপিআর বলতেছে নিহতের সংখ্যা 31 জন, আবার সরকারি তথ্যে একদিন পর জানা যাচ্ছে নিহতের সংখ্যা 29 জন। কেন এই লুকোচুরি? কেন এই দ্বিচারিতা? কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? কে দেবে? প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং এখানে অনেক সচেতন মানুষ আপনারা রয়েছেন আমি জানি, এবং এই মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আহত যে পরিবারের কোনো সদস্য কেউ যদি আপনারা দেখে থাকেন, আপনারা প্লিজ ভয় পেয়ে কিংবা সামান্য অর্থ লোভে নিজের সন্তানের লাশটাকে বিক্রি করে দিয়েন না। সৃষ্টিকর্তা এগুলা মানবে না। দেখেন, প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, নিউটন সূত্রটা এমনি বলে নাই। আজকে যা হচ্ছে, যা করতেছে, প্রত্যেকটা জিনিসের ফিডব্যাক খুব পুঙ্খানুপুঙ্খ রূপে এদের উপর আসবে। আমি আপনাদেরকে বলে দিলাম আসবে, এবং সেই দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। আমি বললাম আজকে শাহবাগে এক সমন্বয়ক হাদি নাকি যেন নাম ইনকিলাব মঞ্চের এই বাস্টার্ড বেহায়ের বাচ্চা, সে বলেছে লাশের হিসাব পরে আগে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। বিমান দুর্ঘটনা হবে, লঞ্চ দুর্ঘটনা হবে, রাষ্ট্র বাইচে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকে, কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে। জুলাই সনদ দিতে হবে মানে লিটারালি চিন্তা করেন, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা, কি একটা দুর্বিষহ পরিস্থিতি। যারা দেশের মধ্যে আছেন আপনারা নিশ্চয়ই জানেন। এই পরিস্থিতিতে তারা জুলাই সনদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, জুলাই সনদ চাচ্ছে। শুক্র মহাজন একের পর এক দলের সাথে বৈঠক করতেছে, আওয়ামী লীগ ঠেকানোর বৈঠক। অথচ একটা মিনিটের জন্য হসপিটালে গিয়ে দেখতে পারলো না যে সেই বাচ্চা শিশুগুলা, নিষ্পাপ নিরপরাধ শিশুগুলা কেমন আছে। এদের মানবিকতা বলে যে কোনো শব্দ থাকে এদের মধ্যে নাই। এরা প্রত্যেকেই নরপিশাচ, এরা প্রত্যেকেই নপুংসক, বদমাইশ, বেহায়া। প্রত্যেকটা বিশ্লেষণ যদি আমি এদেরকে দিই, খারাপ বিশ্লেষণ, এর থেকে অধিক উপরে তারা আছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বলা ভালো, পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে। তিনি এমন পুরাতন ভাঙা রেকর্ড নতুন করে বাজানো শুরু করেছেন। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর পুরো দেশ ভাসছে শোক আর দুঃখের সাগরে। সরকার উদাসীনতা, চরম অব্যবস্থাপনা আর দায়িত্ব জ্ঞানহীনতায় রাজধানী ছাড়িয়ে প্রতিবাদ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। 1 বছরের মধ্যেই ভুয়া ধ্বনি শুনে অবরুদ্ধ থাকতে হয় ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের। অবস্থা বেগতিক দেখে ইউনূস অতীতের মতো আবারও ঐক্যের নাটক মঞ্চস্থ করলেন যমুনার পারে। পুরো দেশ যখন শোকে আচ্ছন্ন, তখন হাসি খুশিতে মুক্ত থাকলেন। ইস্যু যখন মাইলস্টোনের বিমান দুর্ঘটনা, সেটাকে নিয়ে গেলেন নির্বাচনে, টেনে আনলেন পতিত শক্তিকে। সেই একই ভাঙা টেপ রেকর্ডার, যেমনটা দেখা গিয়েছিল করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের সময় কিংবা ইউনূসের পদত্যাগ নাটকের সময়। অথচ বিমান দুর্ঘটনার 3 দিন পরও সরকার ও সরকারি সংস্থাগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের আহত ও নিহতের সংখ্যা। মন খুলে লেখার নিশ্চয়তা দেওয়ার সরকার আমলে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলে। সব মিলিয়ে ডক্টর ইউনূস ও তার সরকার সেই ভাঙা টেপ রেকর্ডার দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বিপর্যয়কেও চাপা দিতে চাচ্ছেন। প্রশ্ন হলো, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কেন ইউনূসের তালে তাল মেলাচ্ছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা 2 দিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা ভুয়া স্লোগান দিচ্ছিল অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ার পর থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা, তাদের অভিভাবকরা, এমনকি দেশের মানুষও মাত্র 1 বছরের মধ্যে এমন স্লোগান, তাও আবার শিক্ষার্থীরাই এমন স্লোগান দিচ্ছে, তা দেখে হচ্চকিত হয়ে পড়েন ডক্টর ইউনূস ও তার কূটকৌশলীরা, যাদেরকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারের ভিতরের আরেক সরকার। এমন স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই সচিবালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢুকে পড়ে। সে দৃশ্য মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। 9 ঘন্টা পর অবরুদ্ধ উপদেষ্টারা মুক্তি পেলে ডক্টর ইউনূস ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশল বেছে নেন। মব সন্ত্রাসের উচ্চ ফলনের মধ্যে গোপালগঞ্জের রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে এমনিতেই ডক্টর ইউনূসের শাসনামলে মানবাধিকার পরিস্থিতিকে কঠিন প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছিল। কিংস পার্টি এনসিপি কে রক্ষার জন্য বুটের তলায় মানবতা লঙ্ঘনের খবরের ঘা শুকাতে না শুকাতে মাইলস্টোনে বাচ্চাদের মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারের জন্য বিপদ ডেকে আনে। প্রশ্নের চরম অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার নগ্ন প্রতিচ্ছবি সবার কাছে মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে শোক, আরেকদিকে ক্ষোভ বাড়তে থাকে দেশের সাধারণ মানুষের মধ্যে। কোমলমতি শিক্ষার্থীরা ঘটনার দিন দিবাগত রাত থেকেই ক্ষোভ জানাতে শুরু করে। পরদিনই সচিবালয়ের সামনে ও ভেতরে বিক্ষোভ দেখে হতচকিত হয়ে পড়ে ইউনূস প্রশাসন। বেধড়ক লাঠি চার্জ করে পরিস্থিতি আরো গুরুতর করে তোলে। স্বৈরাচারের বিরুদ্ধে হামেশা কথা বলা ইউনূস সরকার নিজেই স্বৈরাচারী আচরণ শুরু করে। সূত্রগুলো বলছে, পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইউনূস ও তার কিংস পার্টি এনসিপি, ঘোর সমর্থক জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করে, সাথে বিএনপি তো আছে। মাইলস্টোনের ঘটনায় যখন অনেক শিশু প্রাণ হারিয়েছেন, দগ্ধরা যখন বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে, তখন সে বৈঠকে হাসতেও দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ অনেককেই। সবার ধারণা ছিল ওই বৈঠকে মাইলস্টোনের দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কিন্তু বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে নিবন্ধনহীন এনসিপি সহ 4টি রাজনৈতিক দল সরকারকে বার্তা দিয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোনো হতাশা বা টেনশনে থাকার দরকার নেই। তিনি তার পুরো ব্রিফিং এ একবারও মাইলস্টোনের নাম উচ্চারণ পর্যন্ত করেননি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটাও বলেননি। 23 জুলাই 13টি ছোট দলকে ডাকা হয় বৈঠকে। সে বৈঠক নিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার। দর্শক, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা বা শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে ফ্যাসিবাদের কি সম্পর্ক? গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার পেছনে আওয়ামী লীগের হাত থাকতে পারে এমন অভিযোগ থাকলেও মাইলস্টোনের ঘটনা একটি বিমান দুর্ঘটনা। এটিকে রাজনৈতিক ফ্যাসিবাদের সঙ্গে জড়ানোর কোনো যুক্তি আছে কি? তাহলে কেন এই দুর্যোগের মুহূর্তে জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা হলো? এটা কি শুধু রাজনৈতিক মঞ্চায়ন, নাকি অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকায়িত আছে? সরকার সমর্থক বলে পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের একটি বিবৃতিতে বলা হয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডির তথ্যের অস্বচ্ছতা এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। 2 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে এমন সময় বৈঠক হলো যখন দেশের মানুষের মাঝে প্রার্থনা হলো মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের জন্য। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো কথাই নেই। এরা শুধু নির্বাচনের দাবি নিয়ে সরকারের সাথে বৈঠক করলো। বিমান বিধ্বস্ত হওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডাকা এই বৈঠকে ওই মর্মান্তিক ঘটনা নিয়ে কার্যত কোনো আলোচনাই হয়নি। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। আশ্চর্যের বিষয় হলো, প্রধান উপদেষ্টার বাসভবনে সরকারি ওই বৈঠকে শোক পালন করে কোনো প্রস্তাব নেওয়া হয়নি নীরবতা পালনও। যদিও নেতাদের ডাকা হয়েছিল গোপালগঞ্জের ঘটনা এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য। মৃতের সংখ্যা নিয়ে অভিভাবকদের প্রশ্ন, সংশয় নিয়েও কথা হয়নি। এমনকি ঢাকার মতো জনবহুল এলাকার উপর দিয়ে যুদ্ধ বিমান চালানো নিয়ে জনক্ষোভের প্রসঙ্গ তোলেননি কোনো নেতা। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে মনে হচ্ছে সরকার উপস্থিত দলগুলো মনে করে সেই বিমানের পাইলটও আওয়ামী লীগ তথা হাসিনার দোসর। তাকেও ফ্যাসিবাদীদের লোক মনে করা হচ্ছে, যেন সরকারকে বিব্রত করতেই তিনি বিমানটি মাইলস্টোনের স্কুল ও কলেজের বিল্ডিং এর উপর দিয়ে পড়েছিলেন। অথচ 3 দিন পরও নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর 2 রকম তথ্য দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর রাত 9:30 পর্যন্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে ওই ঘটনায় এখন পর্যন্ত 29 জন নিহত হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে তাতে মৃতের সংখ্যা 31 জন বলে উল্লেখ করা হয়েছে।
23 জুলাই দিনভর মাইলস্টোন কলেজে সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য চুক্তি দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শিক্ষা সচিবকে স্মরণীয় নাকশ হয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আফরার। তিনি সাংবাদিকদের বলেছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না। একদিন আগেই শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি তুলেছিল, তিনি অবশ্য গাফিলতি আছে বলে মনে করেন না, তবে সরকার চাইলে তিনি সরে যাবেন। সূত্রগুলো বলছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিটি যাতে আর জোর না পায় সেজন্য এনসিপি নেতারা স্বাস্থ্য উপদেষ্টার অযোগ্যতার কথা বলছেন, নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন। দর্শক, গত 11 মাসে সরকার যখনই লেজে গোবরে অবস্থা করে ফেলেছে, তখনই জাতীয় ঐক্যের নামে একই নাটক নিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, প্রয়োজন নিয়ে সেনাবাহিনীর সাথে মতবিরোধের মতো ইস্যুগুলোতে তার কিংস পার্টি এবং সমর্থকদের ডেকে ফেসিবাদ ঠেকানোর পুরনো রেকর্ড জাতির উদ্দেশ্যে প্রচার করেন। এই রেকর্ড তিনি বাজাচ্ছেন ক্ষমতা গ্রহণের পর থেকে। প্রথম ভাষণে বলেছিলেন, ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে, সেই ষড়যন্ত্রকারী ঠেকানোর জন্য কখনো ছোট সংস্কার আবার কখনো বড় সংস্কারের জন্য ঐক্যের কথা বলছিলেন। কিন্তু নিবন্ধনহীন আর গণহারে জামানত হারানো বেশিরভাগ দলকে নিয়ে বৈঠকের নামে এই জাতীয় ঐক্য নিয়ে জনমনে বহু প্রশ্ন রয়েছে। জুলাই ষড়যন্ত্র নামক একটি মার্কেট ডিসরাপশন ইভেন্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে সংকটে ফেলেছেন ডক্টর ইউনূস। মব সন্ত্রাসের মাধ্যমে তারিক কিংস পার্টি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুললে কন্ট্রোল হাতের বাইরে চলে গেছে বলে ফেসিবাদ ঠেকানোর জন্য ডাক দেয় রাজনৈতিক দলগুলোকে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা না করলেও ধান বানতে শিবের গীতের মতো ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, দেশের অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ আলোচনা করলো, আপনারা শুনতে পারলেন। তাছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে। এদিকে শেখ হাসিনা কঠিন প্ল্যান করেছেন, সেনাপ্রধানের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরবেন, এমনটাই গুঞ্জন উঠেছে। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো আপডেট নতুন বিগ নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।